আচ্ছা, এই অঙ্কটাতে আমাদের বলছে কি তন্নি ট্রেডার্সের ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে প্রস্তুতকৃত রেওয়া মিলটি নিম্নরূপ। আমরা জানি যে কার্যপত্র করার জন্য আমাদেরকে অবশ্যই একটা রেওয়া মিল দিয়ে দিবে। আর রেওয়া মিলের সাথে থাকবে কি কিছু সমন্বয় থাকবে। সেই রেওয়া মিলটাতে নগদান হিসাব, প্রাপ্য হিসাব, সাপ্লাইজ, বিজ্ঞাপন খরচ, অগ্রিম বীমা, যন্ত্রপাতি, প্রদেয় নোট, প্রদেয় হিসাব, মূলধন, উত্তোলন, সেবায়, বেতন, উপযোগ খরচ এগুলা হিসাব দেওয়া আছে। আচ্ছা, এই রেওয়া মিলটা দেখে বলতে পারবা এটা কি সেবামুখী প্রতিষ্ঠানের অঙ্ক নাকি উৎপাদনমুখী প্রতিষ্ঠানের অঙ্ক? উৎপাদন। না, উৎপাদনমুখী না। উৎপাদনমুখী হলে ক্রয় বিক্রয় থাকতো, অঙ্কে ক্রয় বিক্রয় নাই। দেখো সেবায় আছে, যে সকল অঙ্কে সেবায় থাকে সেটা হলো সেবামুখী প্রতিষ্ঠান। ঠিক আছে? আর যেগুলায় ক্রয় বিক্রয় বিক্রিত পণ্যের ব্যয় এই ধরনের হিসাব থাকে সেগুলো হলো উৎপাদনমুখী প্রতিষ্ঠান। ওকে, সো আমাকে একটা সেবামুখী প্রতিষ্ঠানের রেওয়া মিল দিয়ে দিছে। আর কিছু অন্যান্য তথ্যাবলী দেওয়া আছে। অন্যান্য তথ্যাবলীর মধ্যে দেওয়া আছে অগ্রিম বীমার ১,০০০ টাকা মেয়াদ উত্তীর্ণ হয়েছে। মানে আমি বীমার টাকা অ্যাডভান্স দিয়ে দিছিলাম এই যে উপরে রেওয়া মিলে ৭,০০০ টাকা, ওই ৭,০০০ থেকে ১,০০০ মেয়াদ উত্তীর্ণ হয়েছে মানে খরচ হয়ে গেছে। হিসাবকাল শেষে ৫,০০০ টাকার সাপ্লাইজ মজুদ আছে। আমার এইখানে বলতেছে ১৪,০০০ টাকার সাপ্লাইজ আছে, আর সমন্বয় বলতেছে না তোমার কাছে এখন ৫,০০০ টাকার সাপ্লাইজ আছে। মানে ৯,০০০ টাকার সাপ্লাইজ আমি খরচ করে ফেলছি, আর ৫,০০০ টাকার সাপ্লাইজ এখন আছে। যন্ত্রপাতির উপর ৫,০০০ টাকা অপচয় ধরতে হবে। প্রদেয় নোটে ৩,০০০ টাকা সুদ বকেয়া রয়েছে। ওকে, উদ্দীপক নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না না। আচ্ছা, ক নাম্বার কোশ্চেনে বলছি কি অগ্রিম বীমার পরিমাণ নির্ণয় করো। অগ্রিম বীমার পরিমাণ নির্ণয় করো। তো আমরা যদি দেখি রেওয়া মিলের মধ্যে অগ্রিম বীমা দেওয়া আছে ৭,০০০ টাকা। সো ক নাম্বার কোশ্চেনের অ্যান্সার আমার অগ্রিম বীমা আছে কত? ৭,০০০। এখন ১ নাম্বার সমন্বয় বলছি কি অগ্রিম বীমার ১,০০০ টাকা মেয়াদ উত্তীর্ণ হয়েছে। আমার অগ্রিম বীমা ছিল ৭,০০০, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে ১,০০০। তাহলে ১,০০০ কি হবে? মাইনাস হবে। ৭,০০০ থেকে ১,০০০ বাদ দিয়ে অ্যান্সার হলো ৬,০০০। বুঝছো? এটা নিয়ে তো কারো কোনো সমস্যা থাকার কথা না। তারপর খ নাম্বার বলছে কি উল্লিখিত তথ্যের ভিত্তিতে একটি কার্যপত্র প্রস্তুত করো সমন্বিত রেওয়া মিল পর্যন্ত। কার্যপত্র প্রস্তুত করতে বলছে কি সমন্বিত রেওয়া মিল পর্যন্ত। সমন্বিত রেওয়া মিল মানে হলো বিবরণ রেওয়া মিল সমন্বয় সমন্বিত রেওয়া মিল এই পর্যন্ত। আমরা লাস্ট দিন একটা অঙ্ক করছিলাম, ওইখানে ঘর ছিল ১০টা। রেওয়া মিল সমন্বয় সমন্বিত রেওয়া মিল আয় বিবরণী আর্থিক অবস্থার বিবরণী। কিন্তু আজকের অঙ্কে কিন্তু এই ১০ ঘোড়া করতে বলে নাই। এইখানে অঙ্কে ছিল ১০ কলাম বিশিষ্ট কার্যপত্র তৈরি করো। আজকে বলছি কি আমাকে কার্যপত্র প্রস্তুত করো সমন্বিত রেওয়া মিল পর্যন্ত। সমন্বিত রেওয়া মিল পর্যন্ত মানে কি ওই জাস্ট ৬ ঘোড়া রেওয়া মিল সমন্বয় সমন্বিত রেওয়া মিল। তবে এই খ নাম্বারটা আমরা একটু পরে করব, তার আগে গ নাম্বারটা করব। কেন? গ নাম্বারে কি বলছে দেখো, উল্লিখিত সমন্বয়গুলোর সমন্বয় দাখিলা দাও। সমন্বয় জাবেদাটা আমাদের এই কার্যপত্র করতে লাগবে। তো এই জন্য আগে আমরা গ নাম্বারটা করে ফেলবো, পরে গিয়ে খ নাম্বারের অ্যান্সার করব। ঠিক আছে? আচ্ছা, গ নাম্বার সমন্বয় দাখিলা করতে বলছে, মানে এই যে অন্য তথ্যাবলীর মধ্যে যে সমন্বয়গুলো দেওয়া আছে এগুলোর জাবেদা দিতে বলছে। ফার্স্টেরটা আছে কি অগ্রিম বীমার ১,০০০ টাকা মেয়াদ উত্তীর্ণ হয়েছে। তোমরা কি বলতে পারবা এটার জাবেদা কি হবে? অগ্রিম বীমার ১,০০০ টাকা মেয়াদ উত্তীর্ণ হয়েছে, পারা উচিত কিন্তু এই জাবেদা না পারলে এই অধ্যায় পারা যাবে না। বীমা হিসাব ডেবিট, অগ্রিম বীমা হিসাব ক্রেডিট। হ্যাঁ, এক্স্যাক্টলি পুরো পারফেক্ট বলছো। বীমা হিসাব ডেবিট বা বীমা খরচও বলতে পারি আমরা, সমস্যা নাই। বীমা খরচ হিসাব ডেবিট।
আর ক্রেডিট হলো অগ্রিম বীমা হিসাব। টাকা হবে কত? টাকা কত হবে? 1000। হ্যাঁ 1000। কেন 7000 বা 6000 হলো না কেন? সমন্বয়ের গুলা করতে বলছে তাই। আমার তো 1000 টাকায় মেয়াদ উত্তীর্ণ হয়েছে, ওই 1000 টাকার জন্যই জাবেদা দিব। 1000। আচ্ছা, তারপরটা জাবেদা কি হবে বলো? হিসাবকাল শেষে 5000 টাকার সাপ্লাইজ মজুদ আছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বেশিরভাগ অঙ্কে এই ঝামেলাটা থাকে। হিসাবকাল শেষে 5000 টাকার সাপ্লাইজ মজুদ আছে মানে আমার কাছে এখন 5000 টাকার সাপ্লাইজ আছে। আর রেওয়া মিলে লেখা কি সাপ্লাই 14000 টাকা, রেওয়া মিল বলতেছে আমার কাছে 14000 টাকার সাপ্লাইজ আছে। এই দুইটার মধ্যে কে কারেক্ট? হিসাবকাল শেষে। হ্যাঁ, সমন্বয় যেটা দেওয়া থাকবে সেটাই কারেক্ট। আমার কাছে এখন 5000 টাকার সাপ্লাইজ আছে, তাহলে রেওয়া মিল বলতেছে 14000, সমন্বয় বলতেছে 5000, তাহলে সত্যি হলো আমার কাছে 5000 টাকার সাপ্লাইজ আছে। বাকি 9000 তাহলে কি হয়েছে? লস হয়েছে হয়তো। না, খরচ লস হয়েছে। হয় নাই, খরচ হয়ে গেছে। বাকিটা খরচ। খরচ হয়ে গেছে। তো খরচ হয়েছে দেখে সাপ্লাইজ খরচ ডেবিট হবে। বুঝছো? আমার কাছে সাপ্লাই ছিল, আমি 14000 টাকার সাপ্লাই ছিল, আমি 9000 টাকার সাপ্লাইজ ব্যবহার করে ফেলছি। ব্যবহার করলে খরচ হয়ে গেছে, তো খরচ হয়েছে দেখে সাপ্লাইজ খরচ ডেবিট। আর সাপ্লাইজ কমে গেছে, আমার কাছে 14000 টাকার সাপ্লাই ছিল, এখন 5000 টাকার সাপ্লাই আছে, মানে 9000 টাকার সাপ্লাইজ কমে গেছে। সাপ্লাইজ হলো সম্পদ, চলতি সম্পদ। তো সম্পদ কমে গেলে ক্রেডিট, আর খরচ হলে খরচ ডেবিট। ওকে, টাকা হবে কত এখন বলো তো আমাকে এখানে? সাপ্লাইজ খরচ ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট, টাকা হবে কত? 5000। 9000। এক্স্যাক্টলি। দেখো, তুমি বীমার বেলায় সমন্বয় দেখে 1000 বলে দিছো, কিন্তু এখন যদি 5000 লেখো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। কারণ কি, 14000 টাকার সাপ্লাইজ আছে, এই 14 থেকে যদি এই 9000 বাদ দিই তাহলেই না আসেন এই 5000 হয় অ্যান্সার। এই 5000ই কিন্তু আলটিমেটলি হবে 14 থেকে 9 বাদ দিয়ে, এই জন্য 9000 হবে। 5000 দিলে কিন্তু 14 থেকে 5 বাদ গিয়ে 9 থেকে যেত, কিন্তু সাপ্লাইজ আছে কিন্তু 5000 টাকা। বুঝছো? সো অলওয়েজ সমন্বয় যে টাকাটা দেওয়া থাকবে সেটা কিন্তু হবে না, আমাকে বুঝে নেওয়া লাগবে। আর এটা সাধারণত সাপ্লাইজের বেলায় বেশিরভাগ হয়। ক্লিয়ার? হুম। আচ্ছা, তারপর বলছে যন্ত্রপাতির অবচয়। এই জাবেদা তো সবার পারার কথা, অবচয়ের জাবেদা কি বলো? অপচয় হিসাব অবচয় হিসাব। ডেবিট, পুঞ্জীভূত অপচয় ক্রেডিট। হ্যাঁ, অলওয়েজ অবচয় হিসাব ডেবিট আর পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। অবচয় সবসময় একই জাবেদা, এছাড়া কিছু নাই। টাকা 5000 বলেই দিছে, অন্য সব অঙ্কের মতো পার্সেন্টেজ পার্সেন্টেজ দেওয়া নাই, সরাসরি টাকার পরিমাণ দেওয়া আছে। আচ্ছা, লাস্ট জাবেদা বলছে কি প্রদেয় নোটের 3000 টাকা সুদ বকেয়া রয়েছে। আচ্ছা, ফার্স্টে বলো প্রদেয় নোট কি দায় না সম্পদ? প্রদেয় নোট কি দায় না সম্পদ? দায়। হ্যাঁ, দায়। দায়ের কোন হিসাবের সুদ কি আয় না ব্যয়? দায়ের হিসাবের সুদ হলো ব্যয়। কারো কাছ থেকে টাকা নিছি, এটা হলো আমার দায়, তাকে আমি সুদ দিব, তাহলে সেটা ব্যয়। আর সম্পদের হিসাবের সুদ হলো আয়। তো এখানে বলছে প্রদেয় নোটের সুদ, প্রদেয় নোট যেহেতু দায়, দায়ের সুদ হলো আমার খরচ, তাহলে সুদ খরচ হিসাব ডেবিট। আর এটা কি বকেয়া আছে, বকেয়া ব্যয় হলো আবার দায়, মানে সুদ খরচ এটা একটা ব্যয়, আর এটা কিরকম আছে, এটা বকেয়া আছে, তাহলে বকেয়া হলে সেটা আবার হয়ে যাবে দায়, দায় ক্রেডিট। বুঝতে পারছো?
সো সুদ খরচ হিসাব ডেবিট আর বকেয়া সুদ হিসাব ক্রেডিট। কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? না। আচ্ছা, এখন এই জাবেদা পারলে কিন্তু কার্যপত্র কোনো ব্যাপারই না। কার্যপত্র এখন আমরা করব কিভাবে করব? ফার্স্টে রেওয়া মিলে যেভাবে দেওয়া আছে পুরো সেম টু সেম উঠাবো। এই দেখো রেওয়া মিলে নগদ আছে, নগদ লিখছি, প্রাপ্য হিসাব, সাপ্লাই, মানে পুরা রেওয়া মিলে যা যা আছে উপযোগ খরচ পর্যন্ত সবগুলা কপি করছি। উপযোগ খরচ পর্যন্ত সব যখন কপি করা হয়ে গেছে একবারে কোশ্চেন দেখে দেখে সেম টু সেম লিখে দিব, কোনো এদিক ওদিক করব না। তারপরে কি করব? এই যে সমন্বয় জাবেদাগুলা করলাম, এই সমন্বয় জাবেদায় যে যে হিসাব আছে ওই হিসাবগুলা লিখবো। দেখো ফার্স্টে আছে বীমা খরচ হিসাব, তো বীমা খরচ লিখছি উপযোগের পর। তারপর আছে অগ্রিম বীমা অলরেডি রেওয়া মিলে ছিল, অগ্রিম বীমা রেওয়া মিলে ছিল, এই যে। তাহলে আমরা আর ওইটা আলাদা করে লিখবো না, যেটা রেওয়া মিলে থাকবে সেটা তো আছেই, যেটা নাই সেটা লিখবো। সাপ্লাইজ খরচ এটা রেওয়া মিলে নাই, রেওয়া মিলে ছিল সাপ্লাইজ, তাহলে সাপ্লাইজ খরচটাই আলাদা করে লিখলাম। অবচয় পুঞ্জীভূত অবচয় কোনোটাই রেওয়া মিলে নাই, এই জন্য অবচয় পুঞ্জীভূত অবচয় দুইটাই লিখলাম। তারপরে সুদ খরচ বকেয়া সুদ কোনোটাই রেওয়া মিলে নাই, তাহলে ওই দুইটাও আবার নতুন করে লিখলাম। মানে ফার্স্টে আমরা পুরো কোশ্চেনে যে রেওয়া মিল দেওয়া থাকবে রেওয়া মিল হুবহু কপি করে লিখবো। তারপরে যে সমন্বয় জাবেদাগুলো করব ওগুলোর থেকে যে হিসাবগুলো আছে সেগুলো আর লেখা লাগবে না, যেগুলো নাই সেগুলো লিখবো। ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? না। এবার টাকা দেখো, নগদে আছে কত রেওয়া মিলে ২৭,০০০, তো ২৭,০০০ লিখে দিব। প্রাপ্য হিসাব ১২,০০০, মানে হুবহু রেওয়া মিল কপি। ১৪,০০০, ২,০০০, ৭,০০০ অগ্রিম বীমা, যন্ত্রপাতি ৩,০০,০০০, ১ ২ প্রদেয় নোট আছে ক্রেডিটে, তাহলে ক্রেডিটে ২,০০,০০০, হ্যাঁ প্রদেয় নোটই। তারপরে রেওয়া মিল আছে প্রদেয় হিসাব ১২,০০০, এরপরে মূলধন ১,৫০,০০০, উত্তোলন ডেবিটে ৫,০০০, সেবায় ক্রেডিটে ২৫,০০০, বেতন ডেবিটে ১৬,০০০, আর লাস্ট উপযোগ খরচ ডেবিটে ৪,০০০। ওকে, এতটুকু কারো কোনো প্রশ্ন আছে? আমাদের রেওয়া মিল লেখা কিন্তু শেষ, মানে কোশ্চেন দেখে। এরপরে কি করব? কি এই যে সমন্বয়, পরের ঘর সমন্বয় গুলা লিখবো। এই যে সমন্বয় জাবেদা করছি আমরা গ নাম্বারে, কেন করে নিছি? কারণ কার্যপত্র করতে এটা লাগতো। এই সমন্বয় যে ডেবিট ক্রেডিট আছে এগুলা লিখবো। ফার্স্টে কি আছে? বীমা খরচ ডেবিট ১,০০০, এই বীমা খরচ ডেবিট সমন্বয়ের মধ্যে ১,০০০। এবার সব রেওয়া মিলে কিন্তু আর কোনো কিছু টাকা টোকা লিখবো না, এখন যা লিখবো সব সমন্বয়ের ঘরের মধ্যে লিখবো। এরপরে আছে অগ্রিম বীমা ক্রেডিট ১,০০০, অগ্রিম বীমা কই? এই অগ্রিম বীমা ক্রেডিটে ১,০০০। সাপ্লাইজ খরচ ডেবিটে ৯,০০০, সাপ্লাইজ খরচ ডেবিটে ৯,০০০। তারপরে আছে কি? সাপ্লাইজ ক্রেডিটে ৯,০০০, সাপ্লাইজ কই? এই সাপ্লাইজ ক্রেডিটে ৯,০০০। অবচয় ডেবিটে ৫,০০০, অবচয় ডেবিটে ৫,০০০। পুঞ্জীভূত অবচয় ক্রেডিটে ৫,০০০ লিখলাম। সুদ খরচ ডেবিটে ৩,০০০, তারপরে বকেয়া সুদ ক্রেডিটে ৩,০০০। বুঝছো কিভাবে সমন্বয়টা করলাম, কিভাবে রেওয়া মিলটা করলাম? আচ্ছা, কারো কোনো কোশ্চেন নাই মেবি। এখন কি সমন্বিত রেওয়া মিলটা করব। সমন্বিত রেওয়া মিল কিভাবে করে? এই রেওয়া মিলের সাথে সমন্বয়গুলো যোগ বিয়োগ করে। যোগ বিয়োগ কিভাবে হয়? ডেবিটের সাথে ডেবিট যোগ, ক্রেডিটের সাথে ক্রেডিট যোগ, আর ডেবিট থেকে ক্রেডিট বিয়োগ, ক্রেডিট থেকে ডেবিট বিয়োগ। মানে সেম হইলে যোগ, বিপরীত হলে বিয়োগ। ডেবিটের সাথে ডেবিট যোগ, ক্রেডিটের সাথে ক্রেডিট যোগ, ডেবিট থেকে ক্রেডিট বিয়োগ, ক্রেডিট থেকে ডেবিট বিয়োগ। সো ফার্স্টে নগদান আছে, আর কোনো ঘরে কিছুই নাই, ওইটা তো যোগ বিয়োগের কিছু নাই। ২৭,০০০ ২৭,০০০ লিখে দিলাম, পরে ১২,০০০ ১২,০০০ লিখে দিলাম ডেবিটে। এবার দেখো সাপ্লাইজ ডেবিট ১৪,০০০,
আবার ক্রেডিট 9,000, ডেবিট থেকে ক্রেডিট কি হবে, বিয়োগ হবে, বিয়োগ হয়ে 14 থেকে 9 বাদ দিলে 5,000। ওই সমন্বয়টা যদি দেখো কি বলছিল, হিসাবকাল শেষে 5,000 টাকার সাপ্লাইজ মজুদ আছে, 5,000 টাকার সাপ্লাইজ মজুদ আছে। এখন দেখো এই সাপ্লাইজের রেজাল্ট 5,000 হয়ে গেছে কিন্তু। সো আমার অঙ্ক ঠিক আছে। এরপরে বিজ্ঞাপন খরচ 2,000-এর 2,000 লিখে দিলাম, কোনো কিছু নাই আর। অগ্রিম বীমা ডেবিটে 7, ক্রেডিটে 1, বিয়োগ করে 6। যন্ত্রপাতি 3 লাখের 3 লাখ, 1 2 1 2 3। প্রদেয় নোট 2-এর 2 লাখ, কোনো আর যোগ বিয়োগ নাই। প্রদেয় হিসাব 12,000, মূলধন 1,50,000, 1 2 3। উত্তোলন ডেবিটে 5 না 50,000, 50। সেবায় ক্রেডিটে 25,000, বেতন ডেবিটে 16,000, উপযোগ খরচ ডেবিটে 4,000, বীমা খরচ ডেবিটে আছে 1,000, সাপ্লাইজ খরচ ডেবিটে 9,000, অবচয় ডেবিটে 5,000, পুঞ্জীভূত অবচয় ক্রেডিটে 5,000, সুদ খরচ ডেবিটে 3,000, বকেয়া সুদ ক্রেডিটে 3,000। বুঝছো কিভাবে সমন্বিত রেওয়ামিলটা করলাম, রেওয়ামিল আর সমন্বয় যোগ করে? কারো কোনো কোশ্চেন? না। না স্যার। এখন আমার কাজ কি, প্রত্যেকটা ঘর যোগ করে দিব এবং অবশ্যই ডেবিট ও ক্রেডিট সমান হবে। আমি যদি এক্সেলে করতেছি খুব সহজেই যোগ হয়ে যাবে। এই ডেবিটে যোগ করে 4,32,000। কি ব্যাপার, এখানে 4,32,000 হলো কেন? এক্সেল তো ভুল করার কথা না, আমার রেওয়ামিল বলতেছে 3,87,000। আচ্ছা ক্রেডিটটা যোগ করে দেখি তো, ক্রেডিটেও কি 4,32,000 হয় কিনা। না, ক্রেডিটে তো 3,87,000 হয়েছে, তাহলে আমি কোনটা ভুল লিখছি। নগদ 27,000, প্রাপ্য হিসাব 12,000, সাপ্লাইজ 14,000, বিজ্ঞাপন 2,000, অগ্রিম বীমা 7,000, যন্ত্রপাতি 3 লাখ। আচ্ছা উত্তোলন ভুল লিখছি, উত্তোলন তো 5,000, আমি এখানে লিখছি 50,000। তাই তো মিলে না, এখন দেখো এই যে মিলে গেছে 3,87,000, 3,87,000। উত্তোলন এইখানেও ভুল লিখছিলাম, 5,000 হবে। তো দেখো তুমি যদি কোনোটা ভুল লেখো তাহলে কিন্তু বুঝতেই পারবা, কারণ ডেবিট আর ক্রেডিট অলওয়েজ মিলতেই হবে। এরপরে সমন্বয় গুলা যোগ করি। $18,000, এবার এই পাশ যোগ করি। 5 ব্র্যাকেট, দেখো মিলে গেছে 18,000 18,000, তার মানে অঙ্ক ঠিক আছে। এবার লাস্ট পার্ট আবার যোগ করি। $3,95,000 আসছে, এটাও 3,95,000-ই আসা লাগবে। মিলে গেলে অঙ্ক হয়ে গেছে, দেখা যাক। হ্যাঁ অঙ্ক মিলে গেছে। সো যেহেতু আমার প্রত্যেকটা ডেবিট ক্রেডিট মিলে গেছে, আমার অঙ্ক কিন্তু হয়ে গেছে। এই পুরো কোশ্চেনে কিছু বুঝো নাই বা তোমার কোনো কোশ্চেন? না না না। আচ্ছা তাহলে সবাই বুঝছো। এখন আমি যদি একটা অঙ্ক করতে দিই, করতে পারবা? বাসায় করতে দাও। বাসায় এখন? শরীর ব্যথা করতেছে। আচ্ছা এই একটা কোশ্চেন আছে দেখো, এখানে বলছে কি রেওয়ামিল, রেওয়ামিল দেওয়া আছে একটা, প্রাপ্য হিসাব 80, চলতি দায় 20, মজুদ পণ্য, এটা কি সমাপনী মজুদ পণ্য না প্রারম্ভিক মজুদ পণ্য? সমাপনী।
সমাপনী কিভাবে বুঝছো? 31 31 লেখা। আচ্ছা, যদি এই 31 তারিখ না নাও থাকতো তাহলে কি বুঝতাম? প্রারম্ভিক, শিওর? মানে যদি সেটা দাঁড়াও মাস দাঁড়াও দাঁড়াও ভাই মানে এই না এটা প্রারম্ভিক। প্রারম্ভিক? হ্যাঁ কেন প্রারম্ভিক? কারণ ওই যে মার্চের মাস 3। 17 লেখা রাউমিল। তোমরা দুইজনই রং। অবশ্য অ্যান্সার ফার্স্টেরটা ঠিক ছিল, যেটা সমাপনী। কেন সমাপনী? এখানে তারিখ না দেওয়া থাকলেও যখন রেওয়া মিলে থাকবে, রেওয়া মিলে যে মজুত পণ্যটা থাকে সেটা সমাপনী মজুত পণ্যই থাকে। রেওয়া মিলের মধ্যে কখনোই ওরে প্রারম্ভিক মজুত পণ্য থাকে না। ঠিক বলছি? ও হ্যাঁ হ্যাঁ মনে ঠিক পড়ছে বলছি? মনে পড়ছে। শিওর? হুম, হ্যাঁ শিওর? তুমি ঠিক বলছো নাকি এটাও বলতে হবে? হ্যাঁ। তোমরা রেওয়া মিল প্রারম্ভিক চ্যাপ্টার বলছি। করছো না? বলো তো, রেওয়া মিলে প্রারম্ভিক মজুত পণ্য আসে না সমাপনী মজুত পণ্য আসে? সমাপনী সমাপনী। তোমাদের কিন্তু আমি পেঁচাই দিছি। না সমাপনী আছে। শিওর রেওয়া মিলে সমাপনী মজুত পণ্য আসে? উনি আসে। হ্যাঁ। এই না প্রারম্ভিকটা আছে। ও, রেওয়া মিলে নরমালি প্রারম্ভিক মজুত পণ্য আসে। রেওয়া হ্যাঁ মিলে প্রারম্ভিকটা আছে। নরমালি সাধারণত প্রারম্ভিক মজুত পণ্য আসে। রেওয়া মিলে সমাপনী মজুত পণ্য অন্তর্ভুক্ত হয় না। রেওয়া মিলে ক্রয় ওই যে আসে, প্রারম্ভিক মজুত সমন্বিত পণ্য ক্রয় আসে। থাকলে সমাপনী আছে। হ্যাঁ, রেওয়া মিলে নরমালি কি আসে? প্রারম্ভিক মজুত পণ্য আসে। কিন্তু রেওয়া মিলে কখন সমাপনী মজুত পণ্য আসতে পারে? সমন্বিত ক্রয়। হ্যাঁ, সমন্বিত ক্রয় বা বিক্রিত পণ্যের ব্যয় বা মোট লাভ। রেওয়া মিলের মধ্যে যদি সমন্বিত ক্রয় থাকে বা বিক্রিত পণ্যের ব্যয় থাকে বা মোট লাভ থাকে, তখন প্রারম্ভিক মজুত পণ্য আসে না, আসে হলো সমাপনী মজুত পণ্য। ক্লিয়ার? বুঝতে পারছো? আমি আবার বলতেছি, রেওয়া মিলে নরমালি ক্রয় আসে, প্রারম্ভিক মজুত পণ্য আসে, সমাপনী মজুত পণ্য নরমালি আসে না। তবে রেওয়া মিলে যদি বিক্রিত পণ্যের ব্যয় থাকে, সমন্বিত ক্রয় থাকে বা মোট লাভ থাকে, তখন সমাপনী মজুত পণ্য আসে, প্রারম্ভিক মজুত পণ্য আসে না। বুঝতে পারছো? হ্যাঁ। জি ভাই বুঝছি। আচ্ছা, তাইলে এটা মজুত পণ্য কোন ধরনের মজুত পণ্য? এটা ওই যে প্রারম্ভিক সরি সরি সমাপনী। এটা সমাপনী মজুত পণ্য। এখানে বিক্রিত পণ্যের ব্যয় আছে। বিক্রিত পণ্যের ব্যয় থাকলে যে মজুত পণ্যটা আসে সেটা সমাপনী মজুত পণ্য। এবার তারিখের যে গরমিলটা করতেছিলা যে 31/12/2017, তো নাই। 31/3/2017। দেখো আমার অঙ্কও কিন্তু 31 মার্চ 2017, মানে এইটাই কিন্তু লাস্ট ডেট, এজন্য এটাই সমাপনী। 31/3/17 হলো আমার এই অঙ্কের জন্য শেষ দিন। বুঝা গেছে? সবসময় কিন্তু 12 হওয়া লাগবে না সমাপনীর জন্য। মার্চ মাসেও মাস শেষ হইতে পারে, জুনেও মাস শেষ হইতে পারে, সেটা হিসাব বর্ষ অনুযায়ী। ওকে? সো আমাকে কি দেওয়া আছে? প্রাপ্য হিসাব, চলতি দায়, সমাপনী মজুত পণ্য, আসবাবপত্র, বন্ধকি ঋণ, মজুরি ও বেতন। আচ্ছা, মজুরি ও বেতন এখানে অবশ্য এই চ্যাপ্টারের সাথে রিলেটেড না, তাও বলি। মজুরি কি প্রত্যক্ষ ব্যয় না পরিচালন ব্যয়? প্রত্যক্ষ। হ্যাঁ, প্রত্যক্ষ ব্যয়, এক্স্যাক্টলি। বেতন কি প্রত্যক্ষ ব্যয় না পরিচালন ব্যয়? পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়, পুরো পারফেক্টলি বলছো। মজুরি প্রত্যক্ষ ব্যয়, বেতন পরিচালন ব্যয়। এখন মজুরি ও বেতন এখানে তো দুইটাই আছে, এইটা কি প্রত্যক্ষ ব্যয় না পরিচালন ব্যয়? প্রত্যক্ষ প্রত্যক্ষ ব্যয়। কেন প্রত্যক্ষ? কারণ মজুরি ফার্স্টে লেখা আছে। হ্যাঁ, যেটা ফার্স্টে থাকে সেটা হলো প্রায়োরিটি, সেটা প্রধান। এখানে মজুরি আগে লেখা আছে, এজন্য এটা কি প্রত্যক্ষ ব্যয়। যদি বলা থাকতো বেতন ও মজুরি, তাহলে কি প্রত্যক্ষ ব্যয় হইতো না পরিচালন ব্যয় হইতো? পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়। যদি বেতন আগে থাকতো তাহলে হয়তো পরিচালন ব্যয়। আর এখন মজুরি আগে আছে দেখে হবে কি? প্রত্যক্ষ ব্যয়। ঠিক আছে? আচ্ছা, তারপরে বলা আছে অফিস খরচ, তারপরে বিক্রিত পণ্যের ব্যয়,
বিক্রয় মূলধন। সো রেওয়া মিলে কারো কোনো কোশ্চেন নাই আশা করি। অন্যান্য তথ্যাবলীর মধ্যে আছে কি বীমা খরচ মাসিক 2000 টাকা। এটার মানে বলতে পারবা বীমা খরচ মাসিক 2000 টাকা এর মানে কি? মানে মাসে বীমা খরচ 2000 টাকা। তাহলে বছরে কত? বছরে কত? 24,000। হ্যাঁ 24,000। 24,000। দেখো তোমার এই যে রেওয়া মিলে অগ্রিম বীমা দেওয়া কত 24,000 দেখছো। আর বীমা খরচ মাসিক বলে দিছে 2000। আমরা হিসাব করে দেখলাম বছরে 24,000ই হয়। এর মানে কি দাঁড়াইলো সেটা বলতে পারবা? মানে বছর প্রত্যেক মাসে 2000 করে দেয়। না আর একটু ডিটেলস আমি বলে দিচ্ছি। অগ্রিম দেয় মনে হয়। হ্যাঁ বীমা খরচ আমি 24,000 টাকা অগ্রিম দিছিলাম। এখন প্রত্যেক মাসে 2000 টাকা করে শেষ হয়ে যাবে, খরচ হয়ে যাবে। তো এখন তাহলে এক বছর শেষ হয়ে গেলে 24,000 টাকা শেষ হয়ে গেছে না? তাহলে এখন কি আর কোনো অগ্রিম বীমা খরচ অগ্রিম বীমা আছে? না। না কোনো অগ্রিম বীমা নাই, পুরোটা খরচ হয়ে গেছে। প্রত্যেক মাসে 2000 2000 করে পুরো 12 মাসে 24,000 খরচ হয়ে গেছে। তো আমার অঙ্ক যখন শুরু করি তখন 24,000 টাকা অগ্রিম থাকলেও এখন শেষে গিয়ে আর কোনো অগ্রিম নাই, কারণ প্রতি মাসে 2000 করে শেষ হয়ে গেছে, বুঝছো? হুম। তারপরে বলছে তাহলে এটা আসবাবপত্রের লিখলো কেন? হ্যাঁ তাহলে এটা লেখা দরকার কি ছিল? আচ্ছা তোমাকে যদি এই বীমা খরচ মাসিক 2000 টাকা না বলে দিত, তাহলে তুমি বুঝতা না যে শেষ হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে তো তুমি অগ্রিম সম্পদ, অগ্রিম বীমা কি সম্পদ, সম্পদ রেখে দিতা। বাট এখন কি আর সম্পদ আছে? সম্পদ তো নাই, এখন তো পুরোটা খরচ হয়ে গেছে। ও হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তারপরে বলছে আসবাবপত্রের উপর 10% হারে অবচয় ধরতে হবে। আমরা বুঝি এটা, জাস্ট আসবাবপত্রের পার্সেন্টেজ করে দিব। এই 1,20,000 এর 10% 12,000 হয়ে যাবে। অগ্রিম মজুরি ও বেতন 5,000 টাকা। অগ্রিম তো বুঝতেই পারো যে অ্যাডভান্স দিয়ে দিচ্ছি। আর বন্ধকি ঋণের উপর সুদ পদেও রয়েছে, মানে বকেয়া রয়েছে। এই যে বন্ধকি ঋণ 10% সুদ, 10% সুদ পাবে। ক্লিয়ার? কারোর রেওয়া মিল বা সমন্বয় নিয়ে কোনো কোশ্চেন আছে? না। না। ক নাম্বার কোশ্চেন বলছে কি দেখো, মোট পরিচালন ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। ক নাম্বার পারবা বলতে কোনগুলা কোনগুলা পরিচালন ব্যয়? দেখি বলার চেষ্টা করো তো। পরিচালন না। হ্যাঁ পরিচালন ব্যয় গুলার কথা বলছে যে মোট পরিচালন ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। আচ্ছা ফার্স্টে একটা একটা ধরেই যাই আমি, প্রাপ্য হিসাবে এটা কি ব্যয়? না। চলতি দায়, পরিচালন ব্যয়, না। মজুত পণ্য, না। আসবাবপত্র, না। বন্ধকি ঋণ, না। মজুরি ও না। বেতন। না। শিওর? হুম। হ্যাঁ মজুরি আগে আছে, মজুরি আগে থাকলে কি সেটা প্রত্যক্ষ খরচ, পরিচালন ব্যয় না। আমি একটু আগেই বুঝাইছি। তারপরে দেখা হচ্ছে অফিস খরচ, এটা কি পরিচালন ব্যয়? হ্যাঁ হুম। হ্যাঁ। আচ্ছা হুম। অফিস খরচের সাথে কি কোনো সমন্বয় আছে? না। 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 তাহলে কি করব, অফিস খরচ কত টাকা? 12,000, 12,000 12,000। লিখে দিব। বুঝছো? হুম। আচ্ছা অফিস খরচের পর অগ্রিম বীমা, অগ্রিম বীমা কি পরিচালন ব্যয় না সম্পদ? সম্পদ। বিক্রিত পণ্যের ব্যয়? এটা পরিচালন। না না। এটা প্রত্যক্ষ খরচ, বিক্রিত পণ্যের ব্যয়, পরিচালন ব্যয় না। হুম, তারপরে আছে বিক্রয় মূলধন, তার মানে রেওয়া মিলে আর কোনো পরিচালন খরচ নাই। এবার হ্যাঁ দেখো বিক্রয় বীমা মূলধন। খরচ সমন্বয়, বীমা খরচ কি পরিচালন ব্যয়? বীমা খরচ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ বীমা খরচ পরিচালন ব্যয়। কিন্তু বলে 24,000। দিছে যে বীমা খরচ মাসিক 2,000 টাকা। আমরা কি 2,000 টাকা লিখবো? 24,000। 24,000 লিখবো। কেন 24,000 লিখবো? 36,000। হ্যাঁ কারণ এটা এ, অগ্রিম দিয়ে দিছে। পরিশোধ হয়ে না খরচ অগ্রিম হয়ে দিয়ে গেছে। দেয় নাই বলে, বীমা খরচ মাসে 2,000। আমরা অঙ্ক করি এক বছরে 12 মাস, 12 মাসে তো আর 2,000 না, 12 মাসে হলো 24,000, তাই 24,000 লিখবো। হুম, ঠিক আছে। আচ্ছা এরপরে বলছে অগ্রিম মজুরি ও বেতন 5,000 টাকা। এটা দিয়ে কোনো কাজ আছে? অগ্রিম মজুরি বেতন কি পরিচালন ব্যয়? না। না। ও 2 নাম্বারটা বাদ পড়ছে, আসবাবপত্রের উপর 10% অবচয় ধরতে হবে। অবচয় কি পরিচালন ব্যয়? হ্যাঁ। হ্যাঁ তাহলে অবচয় লিখবো। এখন টাকা কত হবে? 12,000।
কিভাবে এই 1,20,000-এর 10% করব, 1,20,000-এর 10% করলে হয় 12,000। ঠিক আছে? 48 তারপর লাস্ট সমন্বয় আছে বন্ধকি ঋণের সুদ প্রদেয় রয়েছে। এই বন্ধকি ঋণের সুদ কি পরিচালন ব্যয়? হ্যাঁ 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 শিওর? হুম হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ না, তুমি ভুল বলতেছো। কোন ধরনের হ্যাঁ সুদ, ক্ষতি, লোকসান, চার্জ এগুলা সাধারণত অপরিচালন ব্যয়। ঠিক আছে? সুদ, ওকে ক্ষতি, চার্জ এগুলা সাধারণত কি অপরিচালন ব্যয়। বুঝছো? হুম ঠিক আছে? ওকে তাহলে হুম আমার পরিচালন ব্যয় হবে কি এই তিনটাই, অফিস খরচ, বীমা খরচ, অবচয়, তিনটা যোগ করে 48,000 অ্যান্সার। এবার আমরা খ নাম্বার করি। বুঝছো তো সুদ যে পরিচালন ব্যয় না? হুম আচ্ছা, এরপরে আমরা খ নাম্বারে কি বলছে দেখো, সমন্বয় সময়ের জন্য আচ্ছা প্রয়োজনীয় সুদটা জাবেদা হবে কি দাখিল দাও। হ্যাঁ, অপরিচালন সুদ হ্যাঁ, সুদ অপরিচালন ব্যয়। আচ্ছা আচ্ছা, আমাদের সমন্বয় জাবেদা করতে বলছে। 1 নাম্বার বীমা খরচ মাসিক 2,000 টাকা, এটার জাবেদা কি হবে? বীমা খরচ মাসিক 2,000 টাকা আগের বীমা অঙ্ক কি করে খরচ আসছো? হিসাব ডেবিট হ্যাঁ, বুঝি নাই, একটু বীমা আরেকবার। খরচ হিসাব ডেবিট হ্যাঁ, বীমা খরচ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট নগদান হিসাব ক্রেডিট। অগ্রিম বীমা হিসাব ক্রেডিট অগ্রিম বীমা, আমরা বীমাটা অগ্রিম দিছিলাম, সম্পদ ছিল, এখন খরচ হয়ে গেছে দেখে কমে যাচ্ছে, কমে গেলে ক্রেডিট। ঠিক আছে? হুম তাহলে ভুল হয় কেন? এই একই জিনিস প্রত্যেক অঙ্কেই কিন্তু বীমা করতেছো। টাকা হবে কত সেটা বলো? টাকা হবে একটা মাসিক বলছে তো 2,000ই হবে হয়তো 2,000 হবে। 24,000 হবে। আমরা অঙ্ক করি 1 বছরের, ওরা মাসে বলে দিছে তাতে কি? আমরা তো অঙ্ক বছরের করতেছি, 1 মাসে 2,000 করে, পুরো বছরে 24,000 হবে। আচ্ছা ঠিক আছে? হুম আচ্ছা, তারপর আসবাবপত্রের অবচয়, এই যাবে দাও, যদি না পারো অবশ্যই পারতে হবে, আগেরবার পারছো, বলো কি? অবচয় হিসাব ডেবিট পঞ্জীবিত অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। 12,000 একটু, ওহো, আচ্ছা একটু টাইম দাও আমাকে। copy। 10%-এ 12,000 টাকা হয়, 12,000, 12,000। আচ্ছা, তারপরে 3 নাম্বার যাবেটা কি হবে? অগ্রিম মজুরি ও বেতন 5,000 টাকা। অগ্রিম মজুরি ও বেতন হিসাব ডেবিট অগ্রিম মজুরি ও বেতন হিসাব ক্রেডিট না, হয় নাই। এখানে হবে অগ্রিম মজুরি ও বেতন ডেবিট আর মজুরি ও বেতন হিসাব ক্রেডিট। ও সরি এটা তো সম্পদ না না, এটা খুব সহজে বুঝতে পারবে, আমি তোমাদের শর্টকাট বলে দিছিলাম যে সাধারণত রেওয়া মিলে যেটা থাকবে সেটা উল্টা হবে, রেওয়া মিলে যেটা থাকবে সেটা উল্টা হবে। যেমন দেখো, 1 নাম্বার যে জাবেদাটা করছি, অগ্রিম বীমা রেওয়া মিলে ডেবিট দেওয়া ছিল, দেখো এই যে অগ্রিম বীমা ডেবিটের 24,000, সমন্বয় জাবেদায় গিয়ে অগ্রিম বীমা কি হয়ে গেছে, ক্রেডিট হয়ে গেছে। হুম, এখানে দেখো মজুরি ও বেতন ডেবিট আছে, তাহলে সমন্বয়ে গিয়ে ক্রেডিট হয়ে যাবে। আর কেন, তার কারণও বলতেছি। দেখো, আমার এইখানে সমন্বয় বলতেছে মজুরি ও বেতন, সরি, রেওয়া মিল বলতেছে মজুরি ও বেতন খরচ হলো 25,000 টাকা, আর সমন্বয় বলতেছে আমার 5,000 টাকার বেতন ও মজুরি অ্যাডভান্স দেওয়া আছে, অগ্রিম দেওয়া আছে। তাহলে খরচ কি 25,000? না, খরচ হলো 20,000। কারণ আমার তো 5,000 এর মধ্যে অ্যাডভান্স, অগ্রিম, অগ্রিমটা তো আর খরচ না, অগ্রিমটা সম্পদ। তো সম্পদ হলো গিয়ে 5,000। আর এখন যদি মজুরি ও বেতন ক্রেডিট করি তাহলে কি হবে, এই 25,000 ডেবিট আছে, ডেবিট থেকে ক্রেডিট 5,000 বাদ গেলে 20,000 টাকা খরচ থাকবে। বুঝতে পারছো?
আর শর্টকাটে কি আমার রেওয়া মিলে যেটা দেওয়া থাকবে সেটা উল্টা করব, উল্টা লিখবো। অগ্রিম মজুরি ও মজুরি ও বেতন বেতন আছে কি তাহলে সম্পদ। ডেবিট। হ্যাঁ অগ্রিম অগ্রিম মজুরি ও বেতন তাহলে সম্পদ। হ্যাঁ, অগ্রিম মজুরি বেতন অবশ্যই সম্পদ। তবে এইখানেও তো অগ্রিম বীমা সম্পদ ছিল, সম্পদ এখানে ক্রেডিট করছি কেন? এইখানে আমার রেওয়া মিলে সম্পদ দেওয়া ছিল, ওই সম্পদটা শেষ হয়ে গেছে দেখে সম্পদ ক্রেডিট করছি। আর এইখানে অগ্রিম মজুরি বেতন সম্পদ, এইখানে রেওয়া মিলে সম্পদটা দেওয়া নাই দেখে হিসাবভুক্ত করছি। দুই জায়গায় দুই রকম, একটা হলো সম্পদ শেষ হয়ে গেছে লিপিবদ্ধ করছি, আর একটা সম্পদ দেওয়া নাই দেখে হিসাবভুক্ত করছি। বুঝছো? হুম। আর শর্টকাটে কিভাবে মনে রাখবা, যে রেওয়া মিলে যেটা দেওয়া থাকবে সেটার উল্টা হবে। রেওয়া মিলে মজুরি ও বেতন দেওয়া আছে ডেবিট, তাহলে হবে কি ক্রেডিট। বুঝছো? জি। ঠিক আছে। আচ্ছা, তাহলে লাস্ট জাবেদা কি বলছে? বন্ধকি ঋণের সুদ পদেও আছে। কি হবে জাবেদা বলো? ঋণ ঋণের সুদ হিসাব ডেবিট, বকেয়া হ্যাঁ, ঋণের ঋণের সুদ হিসাব ডেবিট। ডেবিট, বকেয়া ঋণের সুদ ক্রেডিট। বন্ধকি ঋণ এটা হলো দায়, দায়ের সুদ কিন্তু সবসময় খরচ, আর খরচটা হয় ডেবিট। আর বকেয়া খরচ আবার দায়, তাহলে সেটা আবার ক্রেডিট হয়ে যায়। ঠিক আছে। ঋণের সুদ হিসাব ডেবিট, বকেয়া ঋণের সুদ ক্রেডিট। ঋণের সুদ ডেবিট, বকেয়া ঋণের সুদ ক্রেডিট। এবার তো টাকা দেওয়া নাই, টাকা কত হবে? এখানে বলছে শুধু পদেও রয়েছে, টাকা কত? ঋণ ঋণ হ্যাঁ, কোথায়? রেওয়া মিলে ঋণের ই কোথায়? এই 10% বন্ধকি ঋণ 50,000। ও তাহলে 5,000 হবে। হ্যাঁ 5,000, 50,000 গুণ 10% করলে 5,000 হয়, সোজা হিসাব, আমরা তো পারি। বুঝছো? হুম। আর তুমি কোনো কোশ্চেন আছে সমন্বয় জাবেদা গুলোতে? না। আচ্ছা, তাহলে আমাদের গ নাম্বার কোশ্চেন কি বলছে দেখো। 10 জি, এখানে কলা, হ্যাঁ বীমা খরচটা নিয়ে একটু আবার বললে ভালো হতো। আচ্ছা, বীমা খরচটা আবার বলবো। এইখানে আমাকে রেওয়া মিলে বলে দিচ্ছে অগ্রিম বীমা 24,000, মানে 24,000 টাকা আমি অ্যাডভান্স দিছি। আর সমন্বয় বলছে কি প্রতি মাসে 2,000 করে শেষ হয়ে যায়, খরচ হয়। তো আমি বছরে ধরো যেদিন শুরু হয়েছে সেদিন তুমি 24,000 টাকা দিয়ে দিচ্ছ, 1 মাস গেছে 2,000 শেষ হয়েছে, 2 মাস গেছে 4,000 শেষ হয়েছে, 3 মাস গেছে 6,000 শেষ হয়েছে, 4 মাস গেছে 8,000 টাকা শেষ হয়েছে। এইভাবে 12 মাস শেষে কি হয়েছে, পুরো 24,000 টাকাই তোমার খরচ হয়ে গেছে। তো খরচ হইলে বীমা খরচ ডেবিট 24,000, আর এই অগ্রিম বীমা পুরো 24,000 শেষ হয়ে গেছে দেখে অগ্রিম বীমা ক্রেডিট 24,000। আর আমি সহজে বলছি কি কিভাবে মনে রাখবো, অগ্রিম বীমা রেওয়া মিলে ডেবিট আছে, তাহলে সমন্বয় জাবেদা করার সময় অগ্রিম বীমাকে ক্রেডিট করে দিব, আর ডেবিটে তাহলে খরচ হবে ডেবিট। আর টাকা 2,000 করে 24,000 24,000, আর কোনো ব্যালেন্স নাই, 24,000 24,000। বুঝছো? আচ্ছা, আমি আমি এটা কি মনে করতেছি বলি। আমি বলো। মনে করতেছি শুধু সমন্বয় মানে রেও মিলের টুকু নিব না, সমন্বয় করতে হবে। হ্যাঁ, তারপর? মানে সমন্বয়তে যা যা দেওয়া আছে আমি তাই তাই জাবেদা করব। হ্যাঁ, সেটারই যাবে। আচ্ছা, এখন আমাদের গ নাম্বার কোশ্চেনে বলছে কি 10 কলাম বিশিষ্ট কার্যপত্র তৈরি করো। এইটাই সাধারণত বেশিরভাগ সময় আসে, 10 কলাম বিশিষ্ট কার্যপত্র। 10 কলাম মানে কি, মেইন ঘর হবে 5টা, রেওয়া মিল, সমন্বয়, সমন্বিত রেওয়া মিল, আয় বিবরণী মানে বিশদায় বিবরণী, আর আর্থিক অবস্থার বিবরণী। ওকে। আর প্রত্যেকটা ডেবিট ক্রেডিট মিলে দেখো 10টাই হয় আসলে ঘর, এই জন্য এটাকে বলে 10 কলাম বিশিষ্ট কার্যপত্র। আচ্ছা, আমাদের প্রথম কাজ কি, কোশ্চেনে যে রেওয়া মিলটা দেওয়া আছে ওটা যেভাবে দেওয়া আছে হুবহু কপি পেস্ট করে ফেলা। তো কপি পেস্ট করে ফেলি। 80,000 চলতি দায়, 20,000 ক্রেডিট। আচ্ছা, আস্তে আস্তে একটু। 80,000 লিখছি, তারপর চলতি দায় 20,000 ক্রেডিট, হ্যাঁ তারপরে পণ্য 31, 75,000 সমাপনী মজুদ পণ্য, 70,000। ওটা আমি আগেই বুঝাই যে 31/3/17 এই মজুদ পণ্যটা সমাপনী মজুদ পণ্য। হুম। তারপরে আসবাবপত্র 1,20,000। 1,20,000। তারপর বন্ধকি ঋণ 10% 50,000। হুম, তারপর ক্রেডিটে। 25,000 ডেবিট। 25,000 ডেবিট।
তারপর 12,000 ডেবিট, 24,000 ডেবিট, 2,14,000 ডেবিট, বিক্রয় 3,50,000 ক্রেডিট আর মূলধন 1,30,000 ক্রেডিট। ঠিক আছে, সো যেভাবে কোশ্চেনের রেওয়ামিলে দেওয়া ছিল পুরো সেম টু সেম কপি পেস্ট করে লিখে দিলাম, প্রত্যেকটা হিসাব, প্রত্যেকটা টাকা। এবারের কাজ কি, এই যে সমন্বয় জাবেদাগুলো করছি এগুলা লিখবো। সমন্বয় জাবেদায় প্রথমে আছে বীমা খরচ ডেবিট 24,000, তাহলে ডেবিটে 24,000 সমন্বয়ের মধ্যে। ওকে, তারপরে অগ্রিম বীমা ক্রেডিট 24,000, অগ্রিম বীমা কই, এই জায়গায় অগ্রিম বীমা ক্রেডিট 24,000। এরপরে অবচয় 12, পুঞ্জীভূত অবচয় 12,000, অগ্রিম মজুরি ও বেতন ডেবিট 5,000, অগ্রিম মজুরি ও বেতন ডেবিটে 5,000। আর তারপরে মজুরি ও বেতন ক্রেডিটে 5,000, মজুরি ও বেতন কই, এই মজুরি ও বেতন ক্রেডিটে 5,000। তারপর সুদ খরচ 5,000, ঋণের সুদ 5,000 ডেবিট, আর তারপর বকেয়া সুদ, ঋণের বকেয়া সুদ 5,000 ক্রেডিট। ঠিক আছে, কোন কোশ্চেন না? এবার সমন্বিত রেওয়ামিলটা তোমরাই আমাকে বলো কিভাবে কিভাবে কোথায় কি লিখবো। সমন্বিত রেওয়ামিল না, প্রাপ্য হিসাব 80,000 80,000 থাকবে। হ্যাঁ, তারপরে চলতি দায় 20,000 হ্যাঁ 20,000, সমাপনী মজুত পণ্য 75,000 ডেবিট। হ্যাঁ আয়ব্যয়পত্র 1,20,000 ডেবিট, বন্ধকি ঋণ 50,000 50,000 ক্রেডিট, ক্রেডিট। তারপরে আর মজুরি ও বেতন 20,000 ডেবিট, মজুরি হ্যাঁ বেতন হচ্ছে 20,000। ডেবিটে। এই 25,000 আছে ডেবিটে, 5,000 আছে ক্রেডিটে, 25 থেকে 5 বাদ গিয়ে 20,000 ডেবিটে। অফিস খরচ ডেবিট 12,000, এবার অগ্রিম বীমা কি করবো এটা বলো তো। শূন্য। ইয়েস, শূন্য কি ডেবিটে না ক্রেডিটে? মাঝখানে, ডেবিটেও না ক্রেডিটেও না, মাঝখানে। আচ্ছা, এটা চাইলে আমি ডেবিটেও শূন্য দিতে পারি, ক্রেডিটেও শূন্য দিতে পারি, শূন্য নাও দিতে পারি, এভাবে হাইফেন টাইফেন দিয়ে দিতে পারি, বা খালিও রাখতে পারি, কোনো সমস্যা নাই। ঠিক আছে, শূন্য তো শূন্যই। আচ্ছা, তারপরে 2,14,000 ডেবিটে, তারপর ক্রেডিটে 35,000, না 3,50,000, 3,50,000, তারপর মূলধন ক্রেডিটে 1,30,000, হ্যাঁ বীমা খরচ 24,000 ক্রেডিট, ক্রেডিট ডেবিট, 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 বীমা খরচ 24,000 কিন্তু ডেবিট। অবচয় 12,000 ডেবিট, হ্যাঁ পুঞ্জীবিত অবচয় ক্রেডিট 12,000, অগ্রিম ও মজুরি বেতন হচ্ছে ক্রেডিট 12,000, ক্রেডিট, ডেবিট ডেবিট, ডেবিট 5,000, অগ্রিম মজুরি ও বেতন ডেবিট 5,000, তারপর সুদ খরচ ডেবিট 5,000, হ্যাঁ বকেয়া সুদ 5,000 ক্রেডিট। ক্রেডিট। ঠিক আছে, তো এইভাবে রেওয়ামিল আর সমন্বয়টা যোগ বিয়োগ করে আমরা সমন্বিত রেওয়ামিল করব। তারপরে কাজ হলো এই প্রত্যেকটাকে যদি সম্পদ দায় হয় আর্থিক অবস্থার বিবরণীতে নিয়ে যাব, আর খরচ হলে আয় ব্যয় বিবরণীতে বসাবো। তো প্রথমে আছে প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব কি সম্পদ? হ্যাঁ অবশ্যই সম্পদ। তাহলে দেখো আর্থিক অবস্থার বিবরণী ডেবিটে আছে ডেবিটেই, বুঝছো এটা? হুম, যদি হিসাবটা সম্পদ দায় বা মালিকানা সত্ত্ব হয় তাহলে হবে আর্থিক অবস্থার বিবরণীতে, আর যদি হিসাবটা হয় আয় ব্যয় তাহলে হবে আয় বিবরণীতে, আর ডেবিটে থাকলে ডেবিট, ক্রেডিট থাকলে ক্রেডিট। এখন ফার্স্টে ছিল প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব হলো সম্পদ, সম্পদ হবে আর্থিক অবস্থার বিবরণীতে,
আর ডেবিটে আছে তাহলে ডেবিটেই টাকা। এরপরে চলতি দায়, দায় হয় আর্থিক অবস্থার বিবরণীতে, ক্রেডিটে 20,000। ক্রেডিটে 20,000। সমাপনী মজুত পণ্য এটা কি আয় ব্যয় না সম্পদ? সম্পদ। সম্পদ। সম্পদ হলে আর্থিক অবস্থার বিবরণীতে 75,000। ঠিক আছে। যদি এখানে প্রারম্ভিক মজুত পণ্য থাকতো তাহলে কি আর্থিক অবস্থার বিবরণীতে বসতো? প্রারম্ভিক মজুত পণ্য, হ্যাঁ। না, সমাপনী মজুত পণ্য সম্পদ, প্রারম্ভিক মজুত পণ্য ওই যে ব্যয়। ইসে সমন্বিত, ঠিক আছে, পরিচালন ব্যয়। প্রত্যক্ষ ব্যয়। সমাপনী মজুত পণ্য সম্পদ, আর প্রারম্ভিক মজুত পণ্য প্রত্যক্ষ ব্যয়। প্রারম্ভিক মজুত পণ্য থাকলে সেটা আয় বিবরণীতে বসতো, আর সমাপনী মজুত পণ্য সম্পদ, তাই আর্থিক অবস্থার বিবরণীতে বসছে। ক্লিয়ার? হুম। আচ্ছা, তারপরে আছে আসবাবপত্র। আসবাবপত্র অবশ্যই সম্পদ। 12,000। বন্ধকি ঋণ, 1,20,000। বন্ধকি ঋণ হলো দায়, বন্ধকি ঋণ আর্থিক অবস্থা বিবরণীতে দায় আর্থিক 50,000 অবস্থার বিবরণীতে বসবে 50,000। তারপরে মজুরি ও বেতন, মজুরি ও বেতন ইসে আয় বিবরণীতে। টাকা কত হবে? বেতন, টাকা হবে 20,000। হ্যাঁ, এই যে সমন্বিত রেওয়া মিলটা, এইটা দেখে দেখে বসাবো টাকাগুলা। 20,000। তারপরে আছে অফিস খরচ 12,000। খরচ তো অবশ্যই ব্যয়। এরপরে অগ্রিম বীমা। এখানে অগ্রিম অ্যান্সার বেতন আছে কোনো? না, শূন্য তো? শূন্য। তাহলে কি আর বসানোর দরকার আছে? না। আমরা কিন্তু এই শুধু সমন্বিত রেওয়া মিলটা দেখবো, ওই সমন্বয় রেওয়া মিল এখন আর ওগুলা দেখতে যাব না। এই সমন্বিত রেওয়া মিল থেকে করবো। সমন্বিত রেওয়া মিল আছে শূন্য, তাহলে আর বসানোর কোনো দরকার নেই কোথাও। আর চাইলে অগ্রিম ব্যয় কি সম্পদ, অগ্রিম বীমা, অগ্রিম বীমা হলো সম্পদ, আমি সম্পদের মধ্যে শূন্য লিখে দিতে পারি। ক্লিয়ার? হুম। আচ্ছা, তারপরে বিক্রিত পণ্যের ব্যয়, এটা কোথায় হবে? আয় বিবরণীতে হ্যাঁ, আয় বিবরণীতে 2,14,000। 2,14,000। বিক্রয়, তারপর 3,50,000 হবে আয় বিবরণীতে আয় ক্রেডিট। বিবরণীর ক্রেডিটে। মূলধন, মূলধন আয় বিবরণী ক্রেডিটে এক আয় লাখ কি? বিবরণ, মূলধন মূলধন আয় কোথায়? বিবরণী, আয় আর্থিক অবস্থা, বিবরণীতে। মূলধন আর্থিক অবস্থার বিবরণীতে। মূলধন কি কোনো আয় ব্যয়? ও না, সরি সরি। মূলধন মালিকানা সত্ত্ব, আর্থিক অবস্থার বিবরণীতে। তারপরে বিমা খরচ, বিমান খরচ আয় আয় বিবরণীতে বিবরণ, ডেবিটে 24,000। 24,000। অবচয় অবচয় ডেবিটে কোথায়? আর্থিক, আর্থিকে। আয় বিবরণী, আয় বিবরণী। অবচয় হলো আর্থিক, খরচ। অবচয় খরচ। অবচয় এক ধরনের ব্যয়, ব্যয় হয় আর্থিক অবস্থা, সরি, বিশদায় বিবরণীতে। অবচয় হলো খরচ, খরচ হয় আয় বিবরণীতে। ঠিক আছে। সঞ্চিত অবচয় হবে আর্থিক অবস্থার হ্যাঁ, বিবরণীতে। পুঞ্জীভূত অবচয় হবে আর্থিক অবস্থার বিবরণীতে। পুঞ্জীভূত অবচয় হলো বিপরীত সম্পদ। অবচয় হলো খরচ, খরচটা হবে আয় বিবরণীতে। আর পুঞ্জীভূত অবচয় হলো বিপরীত সম্পদ, ওইটা হবে আর্থিক অবস্থার বিবরণীতে। ওকে, পুঞ্জীভূত অবচয় আর্থিকে, আর অবচয় আয় বিবরণীতে। তারপর এটা এটা কি ডেবিট হবে? কোনটা? ডেবিট ক্রেডিট তো আমি সমন্বিত রেওয়ামিলই দেখতেছি। এখানে ডেবিট থাকলে আর ডেবিট হবে, এখানে ক্রেডিট থাকলে ক্রেডিট হবে। সঞ্চিত অবচয় আর্থিক অবস্থার ক্রেডিট কিভাবে হলো? এই দেখো, এখানে পুঞ্জীভূত অবচয় ক্রেডিটই ছিল না, সমন্বিত রেওয়ামিল ক্রেডিট 12,000। এই যে জাবেদা ও করতো আচ্ছা পুঞ্জীভূত অবচয় ক্রেডিট 12,000, তাহলে ক্রেডিটই তো আছে সব জায়গাতেই। আচ্ছা। ঠিক আছে। তুমি তো ওই ডেবিটে থাকলে ডেবিটে বসাবা, অবচয় ডেবিটে ছিল ডেবিটে বসাইছো, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট আছে ক্রেডিটে বসাইছো, এখানে তো আর কোনো চেঞ্জ নাই। আচ্ছা। ওকে। হুম। তারপর এটা কি হবে? অগ্রিম মজুরি অগ্রিম বেতন মজুরি ও বেতন কোথায় বসবে? আর্থিক অবস্থা বিবরণী। হ্যাঁ, অগ্রিম ব্যয় হলে সম্পদ, সম্পদ বসে আর্থিক অবস্থার বিবরণীতে। সুদ খরচ এটা কোথায় বসবে? সুদ খরচ হবে ই আয় বিবরণী। আয় বিবরণীতে 5,000। তারপর বকেয়া সুদ, আয় বিবরণী। বকেয়া। না না না, ইসে আর্থিক অবস্থা বিবরণী। কোন ধরনের অগ্রিম বকেয়া কিন্তু আয় বিবরণীতে হয় না। কোন ধরনের অগ্রিম বকেয়া আয় বিবরণীতে হয় না। অগ্রিম বকেয়া মানে সম্পদ দায়। এ দেখো, অগ্রিম মজুরি বেতন কোথায় লিখছে? আর্থিকে। তো বকেয়া সুদ কোথায় লিখবো? আর্থিকে।
সব ধরনের অগ্রিম বকেয়াই হলো চলতি সম্পদ বা চলতি দায়। ক্লিয়ার? তো দেখো এই সমন্বিত রেওয়া মিলের সবগুলো এন্ট্রি আমরা সম্পদ দায়ের ভিত্তিতে আর্থিকে বসাইলাম, আর আয় ব্যয়ের ভিত্তিতে আয় বিবরণীতে বসাইছি। বুঝতে পারছো? এবার কি করব, একটা ঘর খালি রাখবো, একটা ঘর খালি রেখে সবগুলা যোগ বিয়োগ করব। ওকে, তো আমরা যোগ বিয়োগটা করি। ফার্স্টে রেওয়া মিল থেকে শুরু করি। প্রথম ঘরে আসছে 5,50,000। একটু কোশ্চেনটা দেখে নি, কোশ্চেনেও কি 5,50,000 ছিল? হ্যাঁ দেখো, এই কোশ্চেনেও 5,50,000, আমার এখানেও যোগ করে 5,50,000 হয়েছে, কোনো ভুল টুল নাই। তারপরে ক্রেডিট সাইড যোগ করি। এভাবে সবগুলা ঘর যোগ করে দিব। ঠিক আছে, দেখো সবগুলা ঘর যোগ করছি। 5,50,000 5,50,000 মিলে গেছে, 46,46,000 মিলে গেছে, 5,67,000 5,67,000 মিলে গেছে সমন্বিত রেওয়া মিল পর্যন্ত। বুঝতে পারতেছো? জি ভাইয়া। কিন্তু দেখো আয় বিবরণীতে এসে কি মিলছে? আয় বিবরণী ডেবিট হলো 2,87,000, ক্রেডিটে 3,50,000। না, মিলে নাই। মিলে নাই কেন? এটা কিন্তু প্রথম অঙ্ক দিন করাইছিলাম লাস্ট ক্লাসে। ওই যে লাভ। হ্যাঁ, লাভ বা ক্ষতি আছে, লাভ বা ক্ষতি। এখন এই অঙ্কে লাভ না ক্ষতি? লাভ লাভ। হ্যাঁ লাভ। কিভাবে বুঝছি লাভ? দেখো ক্রেডিট মানে হলো আয়, আর ডেবিট মানে হলো ব্যয়। এখন আয় বড় না ব্যয় বড়? আয় বড়। আয় বড় হলে লাভ। আয় আছে 3,50,000, ব্যয় 2,87,000, তাহলে আয় বড়, আয় বেশি। আয় বেশি হলে লাভ, নিট লাভ। নিট লাভ। ঠিক আছে, এবার নিট লাভ কত হবে কিভাবে বের করব? 63 মনে হয়। এই 3,50,000 থেকে 2,87,000 বাদ দিব। 2,87,000 বাদ দিলে 13,000 আর 50 63,000। ঠিক আছে, হুম আর দেখো এই 63,000 লেখছি পর এখানেও মিলে গেছে 3,50,000 3,50,000। ক্লিয়ার? হুম। আচ্ছা, এই 63,000 কি শুধু এইখানেই থাকবে নাকি আর থেকে যাবে? আর থেকে যাবে। আর থেকে কি ডেবিটে যাবে না ক্রেডিটে যাবে? আর থেকে ক্রেডিটে যাবে। হ্যাঁ, ক্রেডিটে যাবে। লাভ যায় ক্রেডিটে আর ক্ষতি যায় ডেবিটে। ক্লিয়ার? এখানে লাভ হইছে, লাভ যাবে ক্রেডিটে 63,000। এবার দেখো এই যে যেই মাত্র আমি 63,000 লিখলাম, তখন কি অ্যান্সার মিলে গেল 2,80,000 2,80,000। কিন্তু এই 63,000 লেখার আগে দেখো কি ছিল, আমার ডেবিটে 2,80,000, ক্রেডিটে 2,17,000 মিলতেছিল না কিন্তু। কিন্তু যখন আমি এই লাভ 63,000 বসাই দিব, তখন দেখো দুই পাশ মিলে যাবে, ডেবিট ক্রেডিট। তো আমার এই কার্যপত্রের প্রত্যেকটা ডেবিট ক্রেডিটের কিন্তু দুই পাশ মিলতে হবে। আমার প্রত্যেকটা দেখো দুই পাশ মিলে গেছে। ঠিক আছে, জি ভাইয়া। কারো কোনো কোশ্চেন আছে? না। তো কার্যপত্র কিন্তু এতটুকুই। দেখো তোমরা কিন্তু এই মোটামুটি কার্যপত্র শেষের দিকে বুঝে ফেলছো পুরোটাই। আর সমাপনী জাবেদা নামে একটা ইয়ে আছে, ওটা এখনই করাই দিব। এই অঙ্কটা যদিও চায় নাই, তারপরও। ওকে, তো সবাই কার্যপত্রটা বুঝতে পারছো? হুম। এখন এই অঙ্কটাতে একটা টপিক চায় নাই, কিন্তু আমি তারপরও বুঝাই দিতেছি। ওটা হলো সমাপনী জাবেদা। তোমরা কি কখনো সমাপনী দাখিলা বা সমাপনী জাবেদার নাম শুনছো? হ্যাঁ শুনছিলাম। কি জিনিসটা সমাপনী জাবেদা? শুনছিলাম কিন্তু কি জিনিস জানি না। ইয়াসমিন জানো?
সমাপনী জাবেদা বা সমাপনী মনে দাখিলা? হয় ওই যে কি ভুল ডেবিট ক্রেডিট ঠিক করার জন্য মনে হয়। ডেবিট ক্রেডিট ঠিক করার জন্য না, হচ্ছে না, আরেকটু ট্রাই করো। আচ্ছা, আমার মনে হয় তোমরা জানো না, যদিও প্রথম ক্লাসে একটু কিছু বলার কথা থাকতে পারে। ভুল সংশোধন মনে হয় সমাপনী জাবেদা। না, ভুল সংশোধন না, ভুল সংশোধনটা সমন্বয় জাবেদার মধ্যেই পড়ে যায়। আচ্ছা, তোমরা স্ক্রিন দেখতেছো? হ্যাঁ দেখতেছি। সমাপনী জাবেদা, সমাপনী জাবেদা বা সমাপনী দাখিলা। এখানে লেখা আছে কি দেখো, হিসাবকাল শেষে অস্থায়ী হিসাবগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য যে দাখিলা দেওয়া হয় তাকে সমাপনী দাখিলা বলে। এই জাবেদা হিসাবকাল ধারণা, আয় স্বীকৃতি নীতি ও ব্যয় স্বীকৃতি নীতি অনুযায়ী দেওয়া হয়। সমাপনী দাখিলার মাধ্যমে বন্ধ করে দেওয়া হয় অস্থায়ী হিসাবগুলো হলো সকল আয় হিসাব, ব্যয় হিসাব এবং উত্তোলন হিসাব। আমি যদি সহজে বলি, যে জাবেদার মাধ্যমে একটি হিসাবকাল শেষে সকল আয় হিসাব, ব্যয় হিসাব এবং উত্তোলন হিসাব বন্ধ করা হয় তাকে সমাপনী দাখিলা বলে। আমি আবার বলতেছি, যে জাবেদার মাধ্যমে একটি হিসাবকাল শেষে সকল আয় হিসাব, ব্যয় হিসাব এবং উত্তোলন হিসাব বন্ধ করা হয় তাকে সমাপনী দাখিলা বলে। বুঝতে পারছো কিছুটা? মানে এটা হলো এমন একটা জাবেদা, ওই জাবেদাটা দিয়ে কি করব, আয় হিসাব, ব্যয় হিসাব, উত্তোলন হিসাব বন্ধ করব। আয় হিসাব, উত্তোলন হিসাব, ব্যয় হিসাব বন্ধ করব, ঠিক আছে? এখন কিভাবে বন্ধ করে? এই অঙ্কে আমার দেখো, আয় আছে কি, একটা মাত্র আয় আছে, এই 3,50,000, তাই না? জি ভাইয়া। বিক্রয়, বিক্রয় ক্রেডিট আছে 3,50,000। এই হিসাবটাকে আমি বন্ধ করে দিব। বন্ধ করা মানে রেজাল্টটাকে জিরো বানায় ফেলা। বন্ধ করা মানে কি, রেজাল্টটাকে জিরো বানানো। এখন কিভাবে এই বিক্রয় ক্রেডিটকে জিরো বানানো যাবে? কি জানি। জানো না কোন হিসাবকে কিভাবে জিরো বানায়? না। বিক্রয় কি আছে, ক্রেডিট। এখন বিক্রয়কে যদি আমি ডেবিট করে দিই, তাহলেই সে কি জিরো হয়ে যাবে না? হুম। বুঝছো? বুঝা বইলো কিন্তু। দেখো, বিক্রয় আমার কেন ডেবিট হবে? আমাদের সমাপনী জাবেদাটা হলো যত আয়, ব্যয়, উত্তোলন হিসাব আছে সবগুলাকে বন্ধ করা বা জিরো করার জন্য জাবেদা দেওয়া। তো জিরোটা করব কিভাবে? এই বিক্রয় কি আছে, ক্রেডিট আছে। বিক্রয় দেখো, এই যে ক্রেডিট 3,50,000, এই ক্রেডিটটাকে জিরো করতে পারবো কিভাবে? ডেবিট করে। হুম। ক্লিয়ার? আর এই বিক্রয়টাকে জিরো বানায় কোথায় নিয়ে যাচ্ছি? আয় বিবরণীতে। দেখো, বিক্রয়টা কিসে ছিল? বিক্রয়টা ছিল রেওয়া মিলে বা সমন্বিত রেওয়া মিলে। সমন্বিত রেওয়া মিল থেকে আয় বিবরণীতে নিয়ে গেছি না? আয় বিবরণীতে এটা ক্রেডিট হয়েছে না? হুম। তাহলে জাবেদাটা হবে আয় বিবরণী ক্রেডিট। বা এখানে তুমি বিশদ আয় বিবরণী ক্রেডিট লিখতে পারো, বা আয় সারাংশ ক্রেডিট লিখতে পারো। ঠিক আছে? তো দেখো জিনিসটা বুঝছো কিনা, আমরা এই যে রেওয়া মিল থেকে বা সমন্বিত রেওয়া মিল থেকে আয় বিবরণীতে নিতেছি, কিভাবে নিতেছি, কিভাবে সম্ভব হচ্ছে এই যে এইখান থেকে ক্রেডিটে নিয়ে গেলাম? বিশদায় বিবরণীকে আমি ক্রেডিট করলাম, এই জন্য জাবেদা করছি একটা বিশদায় বিবরণী ক্রেডিট। আর বিক্রয়টাকে বিশদায় বিবরণীতে নিয়ে গেছি, এখন আর বিক্রয় নাই, বিক্রয়কে শূন্য বানাবো কিভাবে? বিক্রয় ডেবিট করে। জিনিসটা বুঝতে পারছো? ধরো, খুব সহজ কথায় যদি বলি,
এই সমন্বিত রেওয়ামিল থেকে কিভাবে আমি আয় বিবরণীতে এই 3,50,000 ট্রান্সফার করব জাবেদা দিয়ে? জাবেদাটা কি হবে, যেহেতু আয় বিবরণী ক্রেডিট নিতেছি এই জন্য আয় বিবরণী ক্রেডিট, আর কাকে নিয়ে যাচ্ছি, বিক্রয়কে, বিক্রয় ডেবিট। বা ওইভাবে যদি বলি সমাপনী জাবেদা মানে কি, সকল আয় ব্যয় হিসাবের রেজাল্ট কি জিরো বানানো। সকল আয় ব্যয় হিসাবের রেজাল্ট কি জিরো কিভাবে বানাবো, বিক্রয় ক্রেডিট আছে তাহলে ওকে ডেবিট বানাই দিই, জিরো হয়ে যাবে। বুঝছো? কিন্তু জিরো কেন করব? আচ্ছা, জিরো কেন করব, এই যে বিক্রয় হিসেবে রেজাল্ট রেওয়া মিলে 35,000 আছে, এইটা আমি কোথা থেকে পাইছি বলতে পারো সেটা? আমাদের হিসাব বিজ্ঞানের প্রক্রিয়ার কোন ধাপ থেকে এই, হ্যাঁ রেওমিল থেকে। হ্যাঁ, এই রেওয়া মিলি 3,50,000 হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার কোন ধাপ থেকে আসছে? এই যে বিক্রয় 3,50,000 রেওয়া মিলের ক্রেডিট, এটা হিসাব বিজ্ঞানের অন্য কোন ধাপ থেকে আসছে? খতিয়ান থেকে। খতিয়ানের অ্যান্সার, খতিয়ানের যেগুলা ব্যালেন্স গুলাই কিন্তু রেওয়া মিলে আসে, তাই না? আমরা জাবেদা করি, জাবেদার পর খতিয়ান করি, খতিয়ানের জের বা ব্যালেন্স গুলো নিয়ে রেওয়া মিল করি, হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ সমূহ। এখন বুঝতেছো কথা? হ্যালো, আমরা খতিয়ান থেকে জাবেদা করছি, সাধারণ জাবেদা, জাবেদা থেকে খতিয়ান করি, খতিয়ানের অনেকগুলা একটা মাস শেষ বা বছর শেষে ব্যালেন্স গুলা মিলে একটা জের হয়, ওই জেরটা নিয়ে রেওয়া মিল করি, সেই রেওয়া মিল থেকে আয় বিবরণী আর্থিক অবস্থার বিবরণী করি, একটা বছরের হিসাব শেষ হয়ে যায়, তারপর আবার আরেকটা বছরের হিসাব করি। এখন আয় ব্যয় বিবরণীর আয় ব্যয় গুলাকে আমি কি পরের বছরও নিয়ে যাব? কোশ্চেনের অ্যান্সার দেওয়া লাগবে। তোমার এই বছরের বিক্রয় ছিল 3,50,000, এটা কি তুমি পরের বছর নিয়ে যাবা বিক্রয় 3,50,000? পরের বছর এই 3,50,000 সাথে আরো যে বিক্রয় গুলো করবা সেগুলো যোগ করে অঙ্ক করবা, নাকি নতুন করে শুরু করবা পরের বছর? নতুন করে। নতুন করে শুরু করব। বুঝতেছো? কিন্তু বুঝে বললো যে এই বছর 3,50,000 টাকা বিক্রি করছি, পরের বছর কি এই 3,50,000 থেকে পরের বছরের গুলা যোগ করব, নাকি পরের বছর আবার একবারে জিরো থেকে শুরু করে ওই বছর যে যে বিক্রি গুলা করবো সেইগুলা দিয়ে অঙ্ক করব? জিরো থেকে। জিরো থেকে শুরু করব। এখন জিরো থেকে শুরু করার জন্য তো আগে এটাকে জিরো বানাইতে হবে, তাই না? এখন জিরো বানাবো কিভাবে? এই যে বিক্রয় ডেবিট করলে জিরো হয়ে যাবে, বিক্রয় ক্রেডিট আছে এখন। বুঝতে পারছো? আমার সম্পদ এইটা এক বছর থেকে আরেক বছরে যাবে, কারণ আরেক বছর থাকে, এটার সাথে নতুন আসবাবপত্র কিনলে সেই আসবাবপত্র যোগ করতাম এই আসবাবপত্রের সাথে। কিন্তু বিক্রি তো আর আসবাবপত্রের মতো সম্পদ না। বিক্রয় কি আয়, এইটা প্রত্যেকটা বছর আলাদা আলাদা। এই বছরের আয় এই বছর 3,50,000 দেখাইছি, এই বছরের আয় আমি পরের বছর দেখাবো না। ক্লিয়ার কথা বুঝে গেছে? ইয়াসমিন বুঝতে পারছো? আয় ব্যয়গুলা হয় একটা নির্দিষ্ট বছরে, এটা 2017 সালের অঙ্ক। এইখানে যে আয় ব্যয়গুলা আছে, বিক্রয়, বীমা খরচ, এগুলা কি 2017 সালের আয় ব্যয়, এগুলাকে আমি 2018 সালে নিয়ে দেখাবো না। এখন 17 সালেরটা 18 সালে যদি না দেখাইতে চাই, 18 সালে একেবারে নতুন করে শুরু করতে চাই, শূন্য থেকে শুরু করতে চাই, তাহলে কি করতে হবে, এগুলার আগে জিরো বানাইতে হবে। আর জিরো বানানো যাবে কিভাবে, এই সমাপনী জাবেদার মাধ্যমে। বুঝতে পারছো কথা? কারো কোনো কোশ্চেন আছে? দেখো ভেবে বলো। হ্যালো, আরফা শুনতেছিস? হ্যালো।
জিরো বানানো যাবে সমাপনী দাখিলার মাধ্যমে। সমাপনী দাখিলায় কি করব, যত আয় থাকবে সেগুলা ক্রেডিট থাকে ওগুলাকে ডেবিট করে দিব, আর যত ব্যয় থাকে ওগুলা কি থাকে, ডেবিট থাকে, ডেবিট গুলারে ক্রেডিট করে দিব। বুঝছিস? তো দেখ আমার আয় একটাই ছিল, বিক্রয়, ওইটাকে লিখলাম, শেষ। এবার ব্যয়গুলার পালা। ব্যয় কিন্তু অনেকগুলো আছে, যতগুলো থাকবে সবগুলাই লিখবো। ব্যয়গুলা নরমালি কি, ডেবিট, এখন হয়ে যাবে কি, ক্রেডিট। তো আয় বিবরণী ডেবিট, আর অন্য সব ব্যয়গুলা ক্রেডিট। ব্যয় আছে কি কি দেখতো, ফার্স্টে আছে মজুরি ও বেতন, তারপরে আছে কে আয় বিবরণীতে মজুরি বেতনের পর অফিস খরচ, অফিস খরচের পর কি আছে, বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়ের পর কি আছে, বীমা খরচ, বীমা খরচ, অপচয়, বীমা খরচের পর অবচয়, অবচয়ের পর সুদ সুদ খরচ, খরচ। ঠিক আছে? আর কোনটা আছে? না হ্যাঁ, না, এগুলো দেখ, এই ব্যয়গুলো কি নরমালি ডেবিট না? হুম, তাহলে এখন কি করে দিব, বন্ধ করব কিভাবে, ক্রেডিট করে। এই যে এগুলো ক্রেডিট করে। ঠিক আছে, তো এগুলাকে এখন ক্রেডিট করে দিব। মজুরি বেতন টাকা আছে কত, 20,000, তারপরে অফিস খরচ 12,000, বিক্রিত পণ্যের ব্যয় 2,14,000, বীমা খরচ 24,000, অবচয় 12,000, আর সুদ খরচ 5,000। বুঝছিস? হুম, এবার এই সবগুলারে যোগ করব, যোগ করে ডেবিটে বসাবো, আয় বিবরণী ডেবিট। 3,35,50। দেখি 2,87,000 হয়েছে তো। হ্যাঁ, 2,87,000 তো ছিল। ওই যে নিট লাভ। এই যে ব্যয় এখানে 2,87,000 ছিল না, এই যে 2,87,000, হুম, তো এই সবগুলা ব্যয় যোগ করে 2,87,000 ছিল, আর বাকিটা তো নিট লাভ 63,000। বুঝছিস? হুম। তো এইভাবে আচ্ছা, আয়গুলা সমাপনী ক্রেডিট। দাখিলা কেন করে? হ্যাঁ, বুঝি নাই। সমাপনী দাখিলা কেন করা হয়? ওই যে আবার সেম কথাই তো বললি, সবগুলা আয় ব্যয় বন্ধ করে নতুন করে বছর, নতুন বছর নতুন ভাবে শুরু করার জন্য। এই বছরের আয় ব্যয় গুলো এই বছরই জিরো আচ্ছা করে আচ্ছা। দিচ্ছি। আবার যখন পরের বছর 2018 সালের 1 জানুয়ারি তারিখে বিক্রয় হিসাবের খতিয়ান শুরু করব, জাবেদা শুরু করব, জিরো থেকে শুরু করব। এই মজুরি ও বেতন শুরু করবো একবারে জিরো থেকে, নতুন বছর নতুন ভাবে শুরু করব আয় ব্যয় গুলাকে। ঠিক আছে? আচ্ছা। তো সবকিছু আয় ব্যয় গুলাকে নতুন বছরে নতুন ভাবে শুরু করার জন্য আগে সেগুলাকে বন্ধ করতে হয়। আর বন্ধ করি কিভাবে, আয়গুলা নরমালি ক্রেডিট থাকে সেটাকে ডেবিট করি, আর এগেনস্টে ক্রেডিট করি আয় বিবরণীকে। আর সমস্ত ব্যয়গুলা ডেবিট থাকে, ওই ব্যয়গুলাকে ক্রেডিট করি, এগেনস্টে ডেবিট করি আয় বিবরণীকে। বুঝছিস? হুম, এই আয় আর ব্যয়ের ডিফারেন্সটা কি, নিট লাভ না? হুম। এই নিট লাভটাকে আমরা মূলধনে নিয়ে যাব। নিট ও লাভ ওই মূলধনের যে সাথে যোগ করি না, মনে আছে? বছর নিট লাভ শুরুতে মূলধনকে আবার বাড়ায়। বুঝছিস? হ্যাঁ, তাহলে নিট লাভ, এনআইটি, একটু বাংলা করে নি। মানে মূলধন হচ্ছে 63,000। হ্যাঁ, এই নিট লাভটাকে মূলধনে ট্রান্সফার করব। কিভাবে ট্রান্সফার করব, দেখ এই যে এই কার্যপত্রটা করছি, নিট লাভ ছিল ডেবিট আয় বিবরণীর, আর কিন্তু এই 63,000 পরে আর্থিক অবস্থা বিবরণী গিয়ে ক্রেডিট হয়েছে কেন জানিস? মূলধন ক্রেডিট। হ্যাঁ, মূলধন ক্রেডিট, এটা মূলধনে ট্রান্সফার হয়েছে।
নিট লাভটা মূলধনে চলে গেছে। তো নিট লাভ এইখানে ডেবিট, আর কেসে কি মূলধন বাড়াইছে, মূলধন ক্রেডিট। টাকা হলো 63,000, টাকা 63,000, বুঝছিস? হুম, এই নিট লাভ 63,000 ছিল, ছিল ডেবিট, গেছে ক্রেডিটে, মূলধনকে বাড়াইছে, মূলধন ক্রেডিট। নিট লাভ তো বন্ধ করার জন্য এইটা করা হয়েছে। ক্লিয়ার? হুম, তো ফার্স্টে সব আয়গুলা বন্ধ করব কিভাবে? সব আয়গুলাকে ডেবিট করে, আয় বিবরণী ক্রেডিট করে। তারপরে সব ব্যয়গুলাকে বন্ধ করব কিভাবে? ব্যয়গুলাকে ক্রেডিট করে, আয় বিবরণীকে ডেবিট করে। আর তারপরে নিট লাভকে বন্ধ করব। নিট লাভকে বন্ধ করব কিভাবে? নিট লাভ ডেবিট করে আর মূলধনকে ক্রেডিট করে। এখন যদি নিট ক্ষতি হইতো তাহলে কি হইতো বলতে পারবি? নিট ক্ষতি হলে তো কি দাঁড়াও সমাপনী মজুদ পূর্ণ হয়তো না। না, ওই নিট ক্ষতি হতো মূলধনেই যাইতো, কিন্তু ক্ষতি হলে তো মূলধন কমে যাইতো। ও তাহলে মূলধন হইতো ডেবিট আর নিট ক্ষতি হইতো ক্রেডিট। উল্টা এটার। নিট লাভ মূলধনকে বাড়াইছে, এই জন্য মূলধন ক্রেডিট হইছে। আর নিট ক্ষতি হইলে মূলধন কমে যেত, তাহলে মূলধন ডেবিট হইতো। বুঝছিস? হুম, এবার উত্তোলন, এই অঙ্কে উত্তোলন ছিল? না, না, উত্তোলন ছিল না। প্রাপ্য হিসাব চলতি দায়, সমাপনী মজুদ, আসবাবপত্র, বন্ধকি ঋণ, মজুরি বেতন, অফিস খরচ, অগ্রিম বীমা, বিক্রয় মূলধন। না, উত্তোলন দেখতেছি না, উত্তোলন ছিল না। এবার যদি উত্তোলন থাকতো তাহলে তার জাবেদা কি হইতো? উত্তোলন কি মূলধন বাড়ায় না কমায়? উত্তোলন মূলধন কমায়। হ্যাঁ, উত্তোলন মূলধন কমায়, তাহলে মূলধন হয়ে যেত ডেবিট। ঠিক আছে? মূলধন ডেবিট, উত্তোলন ক্রেডিট। হ্যাঁ, মূলধন ডেবিট আর উত্তোলন হয়ে যেত ক্রেডিট। তো সমাপনী জাবেদা হলো এই চারটাই। ক্লিয়ার? বুঝতে পারছিস সমাপনী জাবেদা গুলা? সমাপনী জাবেদা চারটা। চারটা কি? ফার্স্টে আয়, আয়কে কিভাবে বন্ধ করব? আয়গুলা নরমালি থাকে ক্রেডিট, আয়টাকে ডেবিট করে দিব, বন্ধ হয়ে যাবে। ব্যয়গুলা থাকে ডেবিট, ব্যয়গুলাকে ক্রেডিট করে দিব, বন্ধ হয়ে যাবে। আর নিট লাভ হইলে নিট লাভ মূলধন বাড়ায়, মূলধন ক্রেডিট। ব্যয়গুলো কি থাকে? ব্যয়গুলো হ্যাঁ, ব্যয়গুলো তো ডেবিটে থাকে। হ্যাঁ, ব্যয়গুলো ডেবিটে থাকে, ব্যয়গুলো বন্ধ করার জন্য ব্যয়গুলোকে ক্রেডিট করি। হুম, আর নিট লাভ কি? মূলধন বাড়ায়, তাহলে নিট লাভ হইলে মূলধন ক্রেডিট। আর নিট ক্ষতি কি? মূলধন কমায়, তাহলে মূলধন তখন ডেবিট হয়ে যেত নিট ক্ষতি থাকলে। আর উত্তোলন কি করে? মূলধনকে কমায়, তাহলে মূলধন ডেবিট, উত্তোলন ক্রেডিট। এই চারটাই সমাপনী দাখিলা। বুঝতে পারছিস? এখান থেকে মানে নতুন যে ব্যবসা শুরু করবে না এগুলো আবার কিভাবে করবে, বানাবে এখান থেকে? হ্যাঁ, নতুন বছরে নতুন জাবেদা, নতুন বইয়ে জাবেদা করব, নতুন খতিয়ান করব। সেই খতিয়ান থেকে আবার এরকম একটা রেওয়ামিল হবে, সেখান থেকে এরকম সমন্বয় হবে, ওইখান থেকে আবার কার্যপত্র তৈরি করা হবে। এভাবে চলতেই থাকবে প্রতি বছর। আবার ওই বছরের শেষে এরকম সমাপনী জাবেদা দিয়ে সবগুলোর অ্যান্সারকে জিরো বানানো হবে। ঠিক আছে? হুম, আর কোনো কোশ্চেন? না, আজকে ক্লাস কি সব বুঝছিস? হুম।